ওরে বাল, এতে লজ্জার কি আছে? আমরা দুজন তো বোঝাতেই চাইলাম যে নিধি পাত্র ভাইকে প্র্যাকটিক্যালি মেরেছে নাকি ফিজিক্যালি মেরেছে। ইতির মস্তিষ্ক এবার বিরাজ করলো অ্যালবামকে সেদিন সকালে চুল ধরে মারা স্মৃতি। মুহূর্তে মাথাটা ঝাঁকিয়ে বিরক্তির সহিত বলে, ধ্যাত, বিধি চলতো, এদের সাথে কথা বলা মানে নেগেটিভ মাইন্ডে থাকা। এই বলে দুই বোনেই নাচতে নাচতে চলে যায়। নিজুম ও মুহিন একে অপরের দিকে হা হয়ে চাওয়াচাওয়ি করলো। স্যার, মে আই কাম ইন? দিগদর্শক তখন নিজের শার্ট গুছিয়ে কাবাটে রাখছিল। মেয়েলি বাচ্চার আওয়াজ শুনে দিগদর্শক দরজার দিকে তাকালো, দেখলো হাতে বই নিয়ে 10 বছরের মেয়ে মিশকাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। দিগদর্শকও হাসি মুখে বলে, ইয়েস কাম। মিশকাত হাসি দিয়ে ভিতরে প্রবেশ করে দিগদর্শকের পাশে দাঁড়ালো। দিগদর্শক তার শার্টটাকে আলমারিতে রেখে মিশকাতের কাছে এসে বলে, বিয়েতে সবাই এনজয় করতে ব্যস্ত, আর এদিকে মিশু আমার ঘরে, ব্যাপারটা কেমন হলো? আমি তোমার কাছে পড়তে এসেছি। আজকেও পড়বে তুমি? হ্যাঁ। আজ তো বৃহস্পতিবার, আজকেও পড়তে হবে? হ্যাঁ। ওকে, বলো কি পড়বে? মিশকাত দিগদর্শকের দিকে বই এগিয়ে দিয়ে বলে, এটাই পড়বো। ওকে, পড়াও। বলো কংগ্রাচুলেশন। কনগ্রেচুলেশনস বলে হাসতে থাকে মিশকাত। সাথে দিগদর্শকও জোরে জোরে হাসতে লাগলো। হাসি থামিয়ে দিগদর্শক আবার বলে, হচ্ছে না, বলো কংগ্রাচুলেশন। কনগ্রেচুলেশন। বলে মিশকাত আবার হাসতে থাকে। একইভাবে দিগদর্শকও হাসতে লাগলো। দিগদর্শক হাসতে হাসতে আবার বলতে লাগলো, সত্যি করে বলো, কেন এসেছো আমার এখানে? সত্যি বলবো? অফকোর্স। আমার না। কি তোমার না? আমার না, মনটা চুরি হয়েছে। ও মা, তাই? তা কবে চুরি হলো? অনেক আগে। কত আগে? কত আগে আবার কি? আচ্ছা, তোমার মন কে চুরি করেছে? তুমি। এই না না না, আমি চোর না। তুমি তো চোর না, তুমি তো অনেক ভালো। তবে যে বললে আমি তোমার মন চুরি করছি? ওটাকে চুরি বলে না তো। বলো না। না, আই লাভ ইউ। দিগদর্শক অবাক হয়ে যায়। চোখ দুটো গোল গোল হয়ে গেল। মুচকি হেসে বলল, তাই? হ্যাঁ, এবার আপনিও বলুন আই লাভ ইউ। ওটা তো বলতে পারবো না। কেন? কারণ ওটা আপাতত অন্য কারোর জন্য তুলে রাখছি। তার মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? তুমি অনেক সুন্দর দেখতে। তোমাকে প্রথম দেখে আমি ফিদা হয়ে গেছি। এখন আমি কিছু জানি না, ভালো তোমাকে বাসতেই হবে, না হলে মাকে গিয়ে বলে দিব তুমি আমায় মেরেছো। এই এই, আমি তো তোমাকে মারিনি। আমি মিথ্যা বলতে জানি। তুমি আমাকে প্রপোজ করেছো, এখন রাজি হয়ে যাও। যদি রাজি না হই? তাহলে আমি গেলাম পুলিশের কাছে তোমার নামে মামলা করতে। এই বলে চলে যায় মিশকাত। পেছন থেকে দিগদর্শক হাত ছাড়ে। বলে মুচকি হাসতে লাগলো দিগদর্শক। কিছু স্মৃতিচারণ হওয়াতে দিগদর্শকের চোখের কার্নিশে পানি চিকচিক করতে লাগলো। দুফোঁটা পানি গাল বেয়ে পড়লো। তা হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। আকাশের পানে তাকায় দিগদর্শক। অতঃপর হেসে ওঠে এবং বলে, মা, আমি কান্নাকে ঘৃণা করি, কিন্তু তাও কান্না আসে। আগে কিন্তু আসতো না মা। এই বাড়িতে এসে এদের এই ভালোবাসা যত্ন দেখে নিজের অজান্তেই কান্না আসে মা। আমি ইমোশনাল হয়ে যাই তখন। আমি আমার গন্তব্য থেকে সরে যাই। এদের সাথে জীবনটা ভাগাভাগি করে চলতে ইচ্ছে করে, যা সম্ভব না। এত আনন্দ, এত হাসি, সব আমারও হতো মা, আমারও হতো। সব কেড়ে নিল। কেন আমার হতে হতেও হলো না? উত্তর আমার কাছে নেই মা। তুমিও সেই উত্তর না দিয়ে একা করে চলে গেলে। সমস্যা নেই, বদলা তো আমি নিব। ওরা সবাই আমাকে ভুল বুঝছে মা, এটা ভাবতেই আমার কলেজে পানি শুকিয়ে আছে মা। তাদের বিশ্বাসের স্থানটা নষ্ট হয়ে যাবে। ইস, অবিশ্বাস করুক আর ভুল বুঝুক, তাদেরও তো সত্যিটা জানতে হবে নাকি? বলে দিগদর্শক শব্দ করে হেসে ওঠে। দিনের বেলা কিন্তু দিগদর্শকের সবকিছুই অন্ধকারে ঘেরা, কারণ তার জীবনটাই অন্ধকারাচ্ছন্ন। তখনই ফোন বেজে ওঠে দিগদর্শকের।
প্যান্টের পকেট থেকে ফোন বের করে কানে ধরে। তাড়াতাড়ি নিচে আয়। আলবাম ফোন করেছিল। দিগদর্শক বেলকুনি থেকে দেখলো আলবাম, ইতি ও বিথি তালুকদার বাড়ির বড় গেটে দাঁড়িয়ে আছে। দিগদর্শক নিজের চোখ মুখ ঠিক করে মুখের হাসি এনে চলতে লাগলো। পথের মধ্যে দেখা হলো নাজিম তালুকদারের সাথে। তাকে দেখে মুচকি হাসি দিয়ে দিগদর্শক বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? তোমার চোখ? কেন চেনা চেনা লাগে? হ্যাঁ না, তবে তোমাকে বাংলাদেশিদের থেকে একটু আলাদা লাগে। সবাই বলে। এই বলে চলে যায় দিগদর্শক। নাজিম তালুকদার বেশ ভাবনায় পড়ে গেল, তবে আর বেশি কিছু ভাবলেন না, চলে গেলেন নিজ কাজে। দিগদর্শক আলবামের কাছে আসতেই বিতি ছ্যাট করে বলে ওঠে, এত সময় নাকি? বেথি, বিহেভ ইউরসেলফ। আলফান বলতে দে, বলু। সরি। হোয়াই? বিতি কিছু বলল না, কিন্তু ইতি বলল, তোমাদের সরির পর্ব শেষ হলে চলো প্লিজ। তুই বেশি কথা বলে আমি যাবো না কিন্তু। আপনাকে যেতে কে বলেছে? আমরা দু বোনই একাই যেতে পারতাম। তুই তো যেখানে যাস সেখানে বিপদ ডেকে আনিস, তাই যাচ্ছি। নাহলে আমার মতো ছেলে কখনোই তোর মতো নাগিনের সাথে যেত না। এই জানতো যেতে হবে না। মেজাজটা বিগড়ে দিস না এতে। তোমরা চুপ করবে প্লিজ? আলবাম ও ইতি চুপ করে গেল। তারপর গাড়িতে উঠেই চলতে লাগলো মার্কেটের উদ্দেশ্যে। গাড়ির ভিতর এক বড় ঝড় হচ্ছে। আলবাম আর ইতির তর্কের চারিদিক গরম হয়ে উঠেছে। আলবামের চোখে দপদপে অভিমান। তার মতে সে আকস্মিক বিয়েটাই এখন বাস্তবে আসবে, অস্বীকারের উপায় নেই। অপরদিকে ইতি কঠিন পাথর, একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সে কোনোভাবেই এই বিয়েকে মানে না। সেই নিয়ে দুজনে কথার ঘা ঘা ঘর্ষণে গাড়ির বাস। ভাগ্য ভালো, আজ গাড়িটা চালাচ্ছে ড্রাইভার, আর তার পাশে নিশ্চুপ দিগদর্শক বসে আছে। তাদের পেছনের সিটে বসে আছে আলবাম, ইতি আর বিথি। আলবাম তপ্ত, ইতি কঠোর, আর তাদের মাঝে আবদ্ধ হয়ে থাকা নীরবতা ক্রমে ক্রমে ধারালো হয়ে উঠছে। এদিকে বিথির এই ঝগড়ার তোড়ে কান দুখানা চেপে ধরে রেখেছে। মুখ ফিরিয়ে তাকিয়ে আছে জানালার বাহিরে। গাছের সারি পেছনে ছুটে যাচ্ছে। তোকে বিয়ে মানতেই হবে। ঝগড়া করে হলেও ইতিকে বোঝাতে চাইছে আলবাম, কিন্তু ইতি উল্টোটাই বুঝছে। আলবামের কথায় মুখ বাঁকিয়ে ইতি বলে, মানি না আপনাকে স্বামী হিসেবে। ইতি আমতা আমতা করে আবার বলে, আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি। রাগে তেড়ে উঠল আলবাম, মেজাজটাও চরম আসমানে উঠেছে। দাঁত কটমট করে আলবাম বলে, তোকে আমি বিয়েটা মানতে বলছি, স্বামী মানতে কখন বললাম? আলবামের মুখ অন্যদিকে ঘুরিয়ে আবার বলে, যে মেয়ে স্বামীর চুল টানে কামড় দেয় তাকে বউ মানতে আমার বইই গেছে। চল বাক, কাল নাকি নি। এরই মাঝে বিতি রেগে মেগে চিৎকার করে বলে, দুশ্মন স্যার। দিগদর্শক চমকে বিতির দিকে তাকালো ও বলল, কি হয়েছে? আমরা কোথায়? বাংলাদেশের এক কোনায়। মজা একদমই করবে না, আমি সিরিয়াস। এই তো এসে গেছি মার্কেটে। তাড়াতাড়ি করুন। এর মাঝে অনেকবার দিগদর্শক ও বিতির চোকাচুকি হলো। এটাতেও বড্ড বিরক্তি বিথি। আর এদিকে আলবাম ও ইতির ননস্টপ ঝগড়া কান পুরোই ঝালাপালা করে দিচ্ছে। ইতি ও আলবামের ঝগড়া এখনো থামেনি। ইতির মতে, আমি আপনাকে পুলিশে দেবো আমাকে বাল্যবিবাহ করার জন্য। বিয়েটা না মানলে আবার ধরে বেঁধে বিয়ে করব। ইতি আলবামকে আর কিছু না বলে রেগেমেগে দিগদর্শককে বলে, দুশ্মন স্যার, গাড়ি থামান। গাড়ি থেমেও যায়, কারণ তারা তাদের গন্তব্যে এসে গেছে। গাড়ি থেকে নামার জন্য আলবামকে তাড়া দেয় ইতি। নামেন গাড়ি থেকে। কই যাবি তুই? পুলিশের কাছে। মানে? বাল্যবিবাহের কেস করতে গেলাম। এই বলে ইতি গাড়ি থেকে নেমেই হনহনিয়ে চলতে লাগলো। পিছে পিছে ইতি, বিথি, আবার কাল নাগিনী বলে আলবামও চলতে লাগলো। যাওয়ার সময় চিৎকার করে ইতি বিথিকে বলল, নিধির জিনিসগুলো কিনে নে তুই। আজ হয় এসপার আর না হয় ওসপার করে তবেই বাড়ি ফিরবো আমি। বিথিও দিগদর্শক হা হয়ে তাদের যাওয়া দেখতে লাগলো। দিগদর্শকের বরাবরই আলবাম ও ইতির এমন ঝগড়া খুবই ভালো লাগে, কিন্তু এদিকে বিথির তা একদমই অসহ্যকর ব্যাপার। দিগদর্শক বিথির দিকে তাকিয়ে বলে, চলো তবে আমরা যাই। হ্যাঁ চলুন। রাস্তার ওপারে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে শপিং কমপ্লেক্স। আজ যেতে হবে সেখানে, কিন্তু বিতির এক পুরনো দুর্বলতা।
আজ আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে একা রাস্তা পার হতে পারে না, কোনোদিনই পারেনি। যখনই রাস্তা পার হওয়ার সময় আসে, ইতি আর নিধি দুজনেই তার হাত শক্ত করে চেপে ধরে। ওদের মুঠোর ভরসাতে বিতি সাহস পায় পা বাড়াতে, কিন্তু আজ কেউ নেই, না ইতি না নিধি। বিতির বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল, মনটা হু হু করে খারাপ হয়ে গেল, আর সেই সঙ্গে এক ধরনের অস্বস্তি তাকে গ্রাস করলো। রাস্তার ধারে দাঁড়িয়ে সে কিছুতেই বুঝতে পারছে না এখন কি করবে। চারিদিকে ব্যস্ত গাড়ির শব্দ, কিছুতেই সাহস কুলিয়ে উঠতে পারছে না বিথি। তখনই দিগদর্শক তার হাতের দিকে একটা চিকন সরু চেলা কাঠ এগিয়ে দিয়ে বলে। ধরো। বিথি একটু ধরা বাঁধায় পড়ল, যাকে বলে ইতস্তত বোধ। দিগদর্শক আবার বলে। এখানে অস্বস্তি করার কিছুই নেই। বিথি তাও ধরার সাহসটাও পেল না। দিগদর্শক আবার বলে। এত ওভার থিঙ্কিং ভালো না, এটা মস্তিষ্ককে অচল করে দেয়। বিথি আর কিছু না ভেবে একবার দিগদর্শকের চোখে তাকিয়ে কাঠটাকে ধরে নিল। দিগদর্শক মুচকি হেসে চলতে লাগলো। রাস্তা পার হলো ঠিকই, কিন্তু বিথি নিজেও জানে না যে সে ভয়ের বশে দিগদর্শকের হাত কখন ধরেছে। তা বোধ হতেই তড়িৎ বেগে নিজ হাত নিজের কাছে গুটিয়ে নিল। তা দেখে যদিও দিগদর্শকের কপালে ভাঁজ পড়ল, কিন্তু কিছু একটা ভেবে আবার তা শীতল হলো। অতঃপর দুজনেই চলতে লাগলো শপিং কমপ্লেক্সের ভিতরে। ইতি, দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়াবো না আমি। আলবাম এক দৌড়ে ইতির হাত ধরে থামিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে। ইতি, আমার একদম একদম অসহ্য লাগছে। আমারও। কি চাস তুই? আপাতত নারী হিসেবে আমার বাল্যবিবাহ কেন হলো তারই বিচার চাই, দ্যাটস ইট। তো বাল্যবিবাহ করে কি ক্ষতি হয়েছে তোর? অল্প বয়সে মা হয়েছি। কি? ইতি যে ভুল কথা বলেছে এজন্য নিজেরই দাঁত দিয়ে জিভ কামড়ে চোখ বন্ধ করলো। আলবাম মুখে শয়তানের হাসি ঝুলিয়ে বলে। তেমন কিছু কি করেছে? আলবামের গ্রাস থেকে এক নিমিষে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইতি বিরক্তিকর গুঞ্জনে ভরে পুলিশ স্টেশনের পথে এগিয়ে চলল। পেছনে শব্দহীন ছায়ার মতো আলবামও অনুসরণ করলো তাকে। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রশ্নও নেই, শুধু নীরব সঙ্গ। অদ্ভুত লাগে এখন আলবামের নিজেরই, যে মানুষটা এক সময় নিজের সিদ্ধান্তের পাহাড়ের মতো দৃঢ় ছিল, আজ সেই মানুষই হার মানে ইতির একরোগা জেদের সামনে। তার নীরব স্বীকারোক্তির মতে মনে হয় যেন ইতির কাছে পরাজিত হওয়া তাকে কেমন এক মধুর অবিশ্বাসে ডুবিয়ে রাখে। এক কথায় যাকে বলে আনবিলিভেবল। ইতি পুলিশ স্টেশনের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তার গলা জমে থাকা উত্তেজনা হঠাৎ বিস্ফোরণের মতো বেরিয়ে এলো। পুলিশ, পুলিশ। সারা ঘর মুহূর্তে স্তব্ধ। কর্তব্যরত কয়েকজন অফিসার চমকে তার দিকে তাকালো। ইতি সোজা এগিয়ে গেল সামনে থাকা ডেস্কের দিকে। রাগে চঞ্চলতায় তার পায়ের শব্দে যেন পুরো স্টেশনটাই ঝংকার উঠল। ডেস্কের সামনে পৌঁছে ধপ করে হাত চাপিয়ে দাঁড়াতে কাঠের টেবিলটা কেঁপে উঠল। সামনে থাকা লোকটিকে বলতে লাগলো ইতি। পুলিশ কই? পুলিশকে ডাকেন। লোকটা আরামে গদিখানা থেকে উঠে দাঁড়িয়ে নিজের পুলিশ ইউনিফর্মটা ঠিক করে গলা খাকারি দিয়ে বলে। চোখ কি মাথায় নিয়ে ঘুরেন? দেখছেন তো পুলিশের ইউনিফর্ম পরে আসি। ইতি পুলিশের উপর নিচ পরক করে কপালে ভাঁজ ফেলে বলে। ও তাহলে শুনুন। হ্যাঁ বলুন। হঠাৎ ইতির চোখ যায় পুলিশের নিচের দিকে। তখন ইতি বলে। প্যান্ট গতিসীমার নিচে, অনুগ্রহ করে ঠিক করে নিন। দুঃখিত, ইহা আমার উপরে উঠবে না। কেন? এই পর্যায়ে পুলিশের খুব রাগ হলো, তাও বলল। দেখতে পাচ্ছেন না ভুঁড়ির কারণে প্যান্টটা নিচে নামানো? ও শুনুন। হ্যাঁ বলুন। কি যেন বলতে এলাম। পুলিশ হা হয়ে ইতির পানে চেয়ে রইল। এদিকে চেয়ারে বসে ইতি ভাবতে লাগলো সে কি বলতে এসেছিল, কিছুতেই মনে পড়ছে না। অবশেষে বহুত কষ্টে মনে পড়ল। ঝটপট পুলিশকে বলল। তাড়াতাড়ি একটা ডায়েরি করুন। আরে বসুন। পুলিশ ভুঁড়িটা বাঁকা করে বসেই পড়ল। হ্যাঁ বলুন, কি সমস্যা? কার নামে মামলা করবেন? বাল্যবিবাহের কেস করব। ও, তাহলে ফোর্স নিয়ে গিয়ে বিয়ে আটকাতে হবে তো? তার কোনো দরকার নেই। মানে সব ক্লিয়ার করে বলুন, আমার সেটার বিরুদ্ধে সোচ্চার হব। একদম কোনো ভয় করবেন না, আমরা আছি।
ইতি এবার মনে সাহস জুগিয়ে ব্যঙ্গ কান্না করতে করতে বলে, আমার বাল্যবিবাহ স্বামীর সাথে হয়েছে স্যার। আমি আমার বাল্যবিবাহ হওয়ার ন্যায় বিচার চাই স্যার। পুলিশের মাথা চক্কর দিল। এই মেয়ে বলে কি? পুলিশ বলে, আপনার বাল্যবিবাহ স্বামীর সাথে? হ্যাঁ, আপনার কত বয়সে বিয়ে হয়েছে? 4 মাস বছর বয়সে স্যার। আমার তো শিশু বিবাহ হয়ে গেছে। কি 4 মাস বছর বয়সে মানে? পুলিশের এমন চিৎকারে কেঁপে উঠল ইতি। বুঝলো যে ভুলভাল বয়সটা বেশি কম বলে ফেলেছে, আবার ভুলও বলেছে। সেক্ষেত্রে আবার ইতি আমতা আমতা করে বলে, 14 বছর। কার এত বড় সাহস? কে সে? খুব বাজে লোক, আমার পিছু পিছু ফলো করে এসেছেও। নির্লজ্জ লোক একটা। গারদে ঢুকানোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। তখনই সেখানে উপস্থিত হলো আলবাম। পুলিশ আলবামকে দেখে হকচকিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল, আপনি এখানে? কোনো প্রয়োজন স্যার? স্যার, এই লোকটাই আমাকে বাল্যবিবাহ করেছে। এনাকে ধরে জেলে ভরে দিন। এনাকে গ্রেপ্তার করব? হ্যাঁ, ইনিই আমায় বাল্যবিবাহ করেছে। পুলিশ অনেক সাহস নিয়ে আলবামের কাছে যায়। পকেটে হাত দিয়ে কপাল 10 ভাঁজ করে দাঁড়িয়ে আছে আলবাম। পুলিশ তার কাছে গিয়ে বলে, স্যার, সত্যি আপনি বাল্যবিবাহ করছেন? হ্যাঁ তো খুব অন্যায় করছেন স্যার। আপনি ওর সাথে সাথে সেন্সলেস, ব্রেনলেস, ইডিয়েট হয়ে গেলেন। মোটেও না, আমি একজন সৎ পুলিশ এসআই। কিছু একটা ভেবে আলবাম ফের বলে, আপনার বউ কি এখন আপনাকে ধোলাই দেয়? ওই একটু আর কি। বউয়ের পা না টিপলে মারে বুঝি? মাথাও টিপে দিতে হয়? কথার মাঝে ইতি ফোঁস করে বলে উঠল, ওই পুলিশ, আপনার ফোন আমার হাতে। এখন আমি আপনার বউকে ফোন দিব ও বলবো। কথা শেষ না করে ইতি শয়তানি হাসিতে হাসতে লাগলো। এসআই হকচকিয়ে বলে, কাকা কি বলবে আমার বউকে? বলবো আপনি আমার সাথে প্রেম করছেন। এসআই ভরকে গেল। ভারাক্রান্ত গলায় ইতিকে বলতে লাগলো, না না, এটা করবেন না। আমার বউ এমনিতেই আমায় খুব সন্দেহ করে। এখন আপনি এমন কথা বললে এখানে এসেই আমাকে ডিভোর্স পেপার দিয়ে বলবে এক্ষুনি আমার 50 লাখ টাকা মোহর দে। ইয়া আল্লাহ, এত টাকা আমি পাবো কই? আমাকে কি করতে হবে বলুন, আমি তাই করে দিচ্ছি, দয়া করুন। ইতি, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আলবামের কথাকে পাত্তা না দিয়ে ইতি এসআইকে বলে, ওনাকে এক্ষুনি জেলের ভাত খাওয়াবেন আমাকে বাল্যবিবাহ করার জন্য। একদিন আলবামের পাহাড় সম দেহের সঙ্গে একটুখানি ধাক্কা খেয়ে এই হতভাগ্য পুলিশ লোকটি মাটিতে লুটিয়ে পড়েছিল। সেই ঘটনার আতঙ্ক আজও কারো কারো চোখে লুকিয়ে আছে। ইতি, বিথি আর নিধি সেদিন অপহৃত হয়েছিল। সেদিন আলবামের যে তীব্র অগ্নিদহ রাগ পুলিশ দেখেছিল, তারপর থেকে তারা যেন শীতের রাতে কাঁপতে থাকা প্রদীপের শিকার মতো ভয়ে থরথর করে। কিন্তু এই মুহূর্তে ভয় সংখ্যা কাজ হবে না, আইন তার পথেই চলবে। আর সেই পথ আজ আলবামকে কারাগারের দিকে টেনে নিয়ে যাবে, এমনটি বিধির বিধান। উপায়ন্তর না দেখে পুলিশ অবশেষে এগিয়ে এলো। কাপা হাতে আলবামের বলিষ্ঠ বাহু চেপে ধরে তারা বলতে লাগলো, চলুন স্যার, এছাড়া আমার কোনো উপায় নেই। আলবামের রাগ দপদপ করে উঠল। ওই কালনাগিনীর কথা শুনছেন আপনি? কমন সেন্স কই রেখে ঘোরেন? মানছি যখন এই কালনাগিনীকে বিয়ে করি তখন ছিল 14 বছর বয়স। এক ধরা বাধায় বাধ্য হয়ে বিয়ে করতে হলো। তারপর দিনে আমি ইউএসএ চলে গেলাম। 4 বছর পার করে আবার এলাম অপ্রত্যাশিত সে বিয়েকে প্রাধান্য দিতে। কিন্তু এখন কালনাগিনীর নতুন এক রূপ বের হলো। সে নাকি আমাকে এখন তার সাথে হওয়া বাল্যবিবাহের শাস্তি দেবে। ননসেন্স। আলবামের কথায় ইতি মুখ ভেঙচিয়ে পুলিশকে বলল, আপনার বউকে দিলাম ফোন। পুলিশ ইতির কঠোর গলাটি শুনে আর কোনো দেরি করলো না, সঙ্গে সঙ্গে একজন হাবিলদারকে ডাক দিল। মুহূর্তের মধ্যে দুজন হাবিলদার আলবামের 2 বাহু শক্ত করে চেপে ধরল। আলবামের দেহে যেন অগ্নিশিখা ছটপট করছিল, কিন্তু তাও তারা তাকে টেনে নিয়ে গেল লোহার গ্রিলের ভিতর। ধপ করে দরজা বন্ধ, সঙ্গে সশব্দে তালা ঘোরানোর শব্দ। ঠাস তালা লাগাতে আলবামের মস্তিষ্কে রাগের দপদপানি যেন চরমে উঠল। লালচে রক্তবর্ণ চোখে সে তাকিয়ে রইল ইতির দিকে এক দৃষ্টিতে, যেন ভস্ম করে দেবে তাকে। কিন্তু এতে ইতির ভ্রু পর্যন্ত কাঁপল না, যেন এসব তার কাছে প্রতিদিনের ঘটনা।
পুলিশের চেয়ারে পা তুলে এক পা অন্য পায়ের উপর রেখে রাজসিক ভঙ্গিতে বসল ইতি। চোখের সামনে ব্যঙ্গ, সামান্য অভিমান। ওদিকে অ্যালবামের সঙ্গে একই সেলে থাকা মধ্যবয়সী এক পুরুষ, যিনি এতক্ষণ অবাক হয়ে পুরো নাটকটা দেখছিলেন, হঠাৎ গলা খাকারি দিয়ে বললেন, বাবারে ভাই সাহেব, আপনার বউটা তো দেখছি বজ্রপাতের মতো, এত তেজিরে কোথায় পাইলেন? অ্যালবাম রাগে গসগস করছে। লোকটার কথার উত্তর দিল না। লোকটা আবার অসহায় কণ্ঠে বলল, বউ নামক ফেরার কারণে আজ আমিও জেলে। অ্যালবাম মাথার রগ পর্যন্ত টান টান করে ফেলে দাঁড়িয়ে আছে। কালো লোহার গ্রিলগুলো দুই হাতে এমন শক্ত করে ধরেছে যে আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। মনে হচ্ছে যেন সারা দুনিয়ার রাগ সেই ঠান্ডা লোহাতেই ঠেসে দিচ্ছে। হঠাৎ সে আর ধরে রাখতে পারল না। বুক ভরা দম নিয়ে গলা ছেড়ে চিৎকার করলো। খুব ভুল করলে ইতি, এর ফল ভালো হবে না বলে দিলাম। ইতি অ্যালবামের সে দগ্ধ করা চিৎকারের দিকে আর চোখে মাত্র এক ঝলক তাকালো। তারপরই অ্যালবাম নামের মানুষটাকে অস্তিত্বহীন মনে করে ইতি আবার ফোনের স্ক্রিনে চোখ গুজে দিল। রিলস চালু করতেই পর্দা জুড়ে নাচ, মজা, ব্যঙ্গ আর ইতি হো হো করে হাসতে লাগলো। এমন এক উদাম গা ছাড়া হাসি যেন এখানে কেউ কারোর সাথে কোনো ঝামেলাই নেই। হাসিটা এতটাই হঠাৎ আর এত জোরে যে পাশে দাঁড়িয়ে থাকা হাবিলদার চমকে প্রায় লাফিয়ে উঠল। আর এসআইয়ের মুখে অবাক বিস্ময়ের ভাস। প্রশ্ন জাগলো, এই মেয়েটার মনে তারগুলো কি কোনো দিকে বাঁধা? ওদিকে লোহার গ্রিলের আড়ালে দাঁড়ানো অ্যালবাম সেই হাসি শুনে যেন আরও উল্কার মতো জ্বলে উঠছে। ইতির প্রতিটি হাসির ঢেউ তার রাগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। রিলস দেখতে দেখতে 30 মিনিট পার হতে হকচকিয়ে ইতি এসআইকে বলল, ওনার শাস্তি মওকুফ করা হলো, এখন ওনাকে ছেড়ে দিন। আমার বউকে আরে হ্যাঁ হ্যাঁ বলবো না, এখন যা বলছি তাই করেন। হাবিলদার তালা খুলতে অ্যালবাম বাঁধন ছিঁড়ে বেরোনোর ঝড়ের মতো বেরিয়ে এলো। মাথা থেকে পা পর্যন্ত 1000 ভোল্টের রাগের জ্বালা ধরেছে তার। হনহনিয়ে ইতির দিকে এগিয়ে এলো সে। সব কিছু ঘটল এত দ্রুত যে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঠাস, অ্যালবামের হাত ইতির গালের সপাটে পড়ল। ইতি দুলে উঠল। মাথার ভেতর যেন ভো ভো করে বাতাস ঘুরতে লাগলো। কানে অদ্ভুত ঠাস শব্দ বাজতে লাগলো। চোখ ঝাপসা, চোখের কোণে পানি জমে উঠল মুহূর্তে। ইতি কিছু বলার আগে আবার ঠাস, আবারও বিপরীত গালে আরেকটা চর। এবার মাথাটা আরও বেশি ঘুরে গেল তার। ব্যথায়, অপমানে, শোকে দুই গালে হাত চেপে ইতি সোজা মেঝেতেই বসে পড়ল। তার পুরো দেহ কাঁপছে, গলায় কান্না রুদ্র হয়ে আছে। তারপর এক শ্বাসে গলা ফেটে চিৎকার করে এসআই পুলিশকে বলতে লাগলো, দেখছেন কি, এনাকে আবার নারী নির্যাতনের কেস দিয়ে জেলে ঢুকান। পুলিশ কিছু বলল না। বলতে চাইলো যে মেয়েদের গায়ে হাত তোলা বেআইনি, কিন্তু তাও বলল না। কেনই বা বলবে? কারণ সেও তো তার বউয়ের মার খায়। অ্যালবাম রাগ দেখিয়ে ইতির দিকে ঝুঁকে বলে, ফাক আপ ইউর মেলোড্রামা। এই বলে ইতির হাত ধরে টেনে তুলল। আক্রোশ নিয়ে সে হাত চেপে ধরে ইতিকে টানতে টানতে নিয়ে চলতে লাগলো। ও বলল, এরপর যেটা হবে সেটা তোর ভাবার বাইরে। কিছু বলছি না বলে পাখা গজিয়েছে না, দেখ তবে কি করি। ইতি ভালো করেই বুঝলো সে বড় একটা ভুল করেছে। অ্যালবামকে রাগিয়ে দেওয়া শুধু ক্ষুদ্র খোঁচাই নয়, বরং আগুন জ্বালানোর সমান। এখন সে কি করতে পারে তা ইতির ধারণার বাহিরে। তবে ভয়ঙ্কর কিছু যে তার জন্য অপেক্ষা করছে তা ভালো করেই জানে। এক মুহূর্তেই কি হলো তা বলা বাহুল্য। ইতির শরীর অনাব্রত এক অজানা ভয়ে সিটিয়ে আসতে লাগলো। ড্রয়িং রুম জুড়ে নেমে এসেছে শীতল ভারী নীরবতা। ইতির সামান্য ভুলটুকু অ্যালবাম মেনে নিতে পারছে না। তার চোখে মুখে জমে আছে বিস্ফোরণের আগের সেই দম বন্ধ করা রাগ, এক অব্যক্ত যন্ত্রণা যা তাকে ভিতর থেকে গ্রাস করছে। টি টেবিলের উপরে পড়ে থাকা কাবিননামার কাগজ সবাইকে হতবাক করে দিয়েছে। তালুকদার বাড়ির মানুষগুলো যেন বোবা হয়ে গেছে। সব কিছুই তাদের মাথার উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। ইতি অ্যালবামকে বিয়ে করেছে, এই সত্যি তারা এখনো বিশ্বাস করতে পারছে না। নাইম তালুকদারের মুখে তাকাতে এক অন্ধকার ছায়া স্পষ্ট হয়ে ওঠে। একটু আগে অ্যালবাম যে ইতিকে আরেকটি থাপ্পড় মেরেছে, এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নাইম তালুকদার এবং নাজিম তালুকদার দুজনেই।
থাপ্পড়ের কারণটিও তুচ্ছ। অ্যালবামের কথা শেষ হওয়ার আগেই ইতি তাড়াহুড়ো করে প্রতিবাদ জানিয়ে ফেলেছিল, কারণ একটাই, ইতি কোনোভাবেই চায় না তাদের বিয়ের কথা বাড়িতে জানাজানি হোক। সেই তর্কের মাঝে বজ্রপাতের মতো নেমে আসে অ্যালবামের থাপ্পড়। আঘাতের চাপে ইতি প্রায় পড়েই যাচ্ছিল। আলিফা বেগম দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। মেয়েটা দুই গাল এখনো জ্বলছে, লালচে রঙের ফুটে উঠেছে 5 আঙ্গুলের স্পষ্ট চিহ্ন, তাই নিঃশ্বাস যেন কেঁপে কেঁপে বেরোচ্ছে। ব্যথার সঙ্গে অপমানের আগুনও সেখানে মিলেমিশে আছে। বাড়ির চারদিকে অতিথিদের ভিড়, চারপাশে গুঞ্জন, গমগম শব্দ। তবুও সেই কোলাহলের মাঝেও আলিফা বেগমের বুকের ভিতরটা যেন থরথর করে কেঁপে উঠছে। অ্যালবামের সেই উগ্র আগুন মাখা রাগ পরে কত ভয়াবহ রূপ নিতে পারে তা তিনি খুব ভালো করেই জানেন। কিন্তু ইতি, সে তো ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। অ্যালবামের কঠোর বাক্যের মাঝে সে নিজের কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করে চলেছে। তার সেই দৃঢ়তা যেন আরও প্রজ্বলিত করে তুলেছে অ্যালবামের ক্রোধকে। অ্যালবাম যেন সেই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে চাইল, তবে সে পেরে ওঠেনি। মুহিন, পিকি আর আর্দ্রতাকে শক্ত হাতে আটকে রেখেছে। তাদের ধরা না থাকলে পরিস্থিতি যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারত তা আন্দাজ করতে আলিফা আর বাকি নেই। এই বিশৃঙ্খলা দৃশ্য, ঘরময় অতিথিদের উপস্থিতিতে এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারলেন না নাজিম তালুকদার। তিনি রাগে গর্জে উঠলেন। তার কণ্ঠস্বর মুহূর্তেই সবার কথাবার্তা স্তব্ধ করে দিল। নিজেকে সংযত রাখো আলবান, নাইলে এর পরিণাম ভালো হবে না। কাল নাগিনীকে আমার কথার মাঝে কথা বলতে মানা করে দিন। ওর গলা দিয়ে আর একটা আওয়াজ বেরোলে ওর গলা এখানে চিরে ফেলবো। নাইম তালুকদার কোনো শব্দ উচ্চারণ করলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সে দৃশ্য যেন তার অন্তরের সমস্ত পরাজয়ের প্রতিচ্ছবি। দুই মেয়েই তার ইচ্ছাকে অগ্রাহ্য করেছে। সে আগাতেই তাকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, যেন নিজের সংসারে তিনি অচেনা এক মানুষ হয়ে পড়েছেন। এই বাস্তবতায় তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ইতি বাবার মুখে সে গভীর অসহায়ত্ব রেখা দেখতে না পেরে আর স্থির থাকতে পারল না। মুহূর্তেই ছুটে গেল বাবার দিকে। তার সামনে দাঁড়িয়ে কাপা স্বরে আকুল আবেদন ভরা কণ্ঠে বলল, বাবা, ও বাবা, আমি ওনাকে বিয়ে করিনি। জঙ্গলের লোকগুলো জোর করে বিয়ে দিয়েছে বাবা। আমি এই বিয়ে মানি না। আমি আপনার বাধ্য মেয়ে বাবা, আমার ভুল বুঝবেন না প্লিজ। নাইম তালুকদারের মাথা নত রইল। কিছুক্ষণ ভেবে ইতি ফের বলে, ডিভোর্স পেপার রেডি করো, আমি ডিভোর্স দিয়ে দিব। মা সিদ্দিকী বেগম, আলিফা বেগম আর নাজিম তালুকদারের দিকেও একই কথাটি উচ্চারণ করবে ভেবে ইতি ঘুরতে আচমকা এক শক্তপোক্ত হাত তার দুই গাল চেপে ধরল। ব্যথায় ইতি তীক্ষ্ণভাবে কুঁকিয়ে উঠল। চেষ্টা করল হাতটা সরাতে, মুক্ত হতে, কিন্তু সে আঘাত সহনশীল চাপ থেকে নিজেকে আর ছাড়াতে পারল না। মুহূর্তের মধ্যে অ্যালবাম তাকে পেছনে ঠেলে দেওয়ালে গায়ে চেপে ধরল। তার চোখে জমাট ক্রোধ, শ্বাসে দম বন্ধ করা উত্তাপ। দাঁতে দাঁত চেপে বিষগ্ন কঠোর কণ্ঠে সে বলল, ডিভোর্স দিবি তুই? ডিভোর্সের মানে জানিস তুই? বিয়ের মানে জানিস কিনা এটা নিয়ে সন্দেহ? কি জানিস তুই? জানিস তুই শুধু ঝগড়া আর মানুষকে বোকা বানাতে। আর এই অপ্রত্যাশিত বিয়ে আমার থেকে তোরই বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু এদিকে এই বিয়েকে নতুন একটা রূপ দেওয়ার জন্য আমি ছটফট করছি। কেন করছি? ভালোবাসি বলে। ফাকিং ইওর ভালোবাসা। বেশি প্রথম দিন থেকে স্বপ্নে এসে জ্বালিয়ে মারছিস আমায়। একটা মেয়ে দেখলেই মনে পড়ে বিয়ে করেছে, বউ আছে আমার, আর এখন ডিভোর্স চাস? পায়ের তলে পিছিয়ে মারবো ডিভোর্সের নাম মুখে আনলে। ইতি শ্বাস বন্ধ হয়ে আসছে। অ্যালবামের এক হাতে চেপে ধরা তার গাল আর অন্য হাতে ইতির গলা। দুই দিক থেকে আকস্মিক সেই নির্মম চাপ। শ্বাসরোধের কষ্টে ইতি অনাব্রত কাঁচতে লাগলো। চোখ লাল হয়ে উঠল, পুরো দেহ কাঁপছে তার। আদ্র, পিকি আর মুহিন মিলে অ্যালবামকে পেছন থেকে ধরে রাখলো। তার ক্রোধে শক্ত হয়ে যাওয়া দেহটিকে এক চুলও নড়াতে পারছে না তারা, যেন সে পাথরে গাঁথা কোনো বর্বর শক্তির প্রতিমা। হতাশা আর আতঙ্কে কাপা গলায় আদ্র বলল, আলবান, কি করছিসটা কি? ছাড় এখন। অ্যালবাম ইতিকে ছাড়ল না, বরং এবার ইতির মা সিদ্দিকী বেগমকে গলা উঁচিয়ে বলতে লাগলো, দোষ তোমার মেজমা। তুমি কি শেখাতে পারোনি বিয়ে নামক পবিত্র বন্ধনের অর্থ? ভেবেছিলাম আর যাই করুক বিয়েটা মানবে সে। আমি করে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলাম। নিয়তির জঘন্য জায়গায় ফেসে গেছিলাম বলে। ইতি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে খিঁচুনি কণ্ঠে বলতে লাগলো,
আমি আগেও বলেছি, এখনো বলছি, এ বিয়ে মানি না আমি। এর থেকে বেশি কথা বলতে বাধ্য করবেন না আমায়। এর ফল আপনার জন্য ভালো হবে না। ব্যাস, আলবামের রাগ যেন মুহূর্তেই 10 গুণ বেড়ে গেল। সেই অগ্নি স্ফুলিঙ্গ ক্রোধে ইতি তার কাছ থেকে ছিটকে পড়ল এক ধাক্কায়। আলবাম আবার হাত তুলল আরও এক প্রচণ্ড চড় মারবে বলে। ঠিক সেই ক্ষণে ঝড়ের বিপরীতে বজ্রের মতো তড়িৎ গতিতে এগিয়ে এসে বিতি আলবামের হাতটি শক্ত করে ধরে ফেলল। ইতি, সরে যা। আলবামের হাতের জোরের সাথে নিজের হাতটা পুরুষালী শক্তির সাথে পেরে উঠতে হিমশিম খাচ্ছে বিথি। দাবানুল ভাই, থামো। তোরা কখন এলি? এই এলাম মাত্র। বিথি অসহায় কণ্ঠে আলবামকে বলে, আবার আমাকে থাপ্পড় মারিয়েন না, যে রেগে আছেন। ছাড় আমায়। বিথি আলবামের হাত ছেড়ে দিয়ে ইতিকে নিজের পেছনে রেখে বলল, আমি হলে কিন্তু আরো থাপ্পড় মারতাম। কি? না মানে এদিকে থাপ্পড় মারতাম, এই আর কি। বিথি হো হো করে হাসলো। ভাবছিল তার হাসিতে হয়তো সবাই হাসবে, কিন্তু তার কই হলো, বরং সবাই তাকে গিলে খাওয়া চোখে দেখতে লাগলো। আলবামের রাগ এখনো কমেনি, রাগ নিয়েই সবাইকে উদ্দেশ্য করে। বিয়ের ব্যবস্থা করো, কালকে বিয়ে করবো আমি। ইতি চোখ বড় বড় করে বিতির পেছনে লুকিয়ে বিতিকে খোঁচা দিয়ে কানে কানে বলল, কাকে বিয়ে করবে বলতো? কথাখানা বিতির আগে আলবামের কানে পৌঁছালো। দাঁতে দাঁত চেপে আলবাম বলল, তো কি করবো? বই গেছে আমার, বিয়ে করতাম না আপনারে। আলবাম রাগ নিয়ে তেড়ে গেল ইতির দিকে। ইতি এক দৌড়ে চলে গেল আলিফা বেগমের নিকট এবং বলল, তোমার ছেলেকে বিয়ে করবো না বড় মা। সেদিন ওই লালা পড়া পাগলিটার কথা বলছিলাম না, ওরে এনে বিয়ে দাও তোমার ছেলেকে। তাও আমি বিয়ে করব না। এখন বাঁচাও আমায়। বাড়ির সবাই হতবাক হয়ে আছে, মুখে কারো শব্দ নেই। কি বলবে তারা? তাদের কথা বলার কোনো সুযোগটাই তো দেওয়া হচ্ছে না। আলবাম আবার তেড়ে আসে ইতির কাছে। থাপ্পড়ের ভয়ে ইতির দুগালে হাত দিয়ে দৌড়ে চলে যায় নাজিম তালুকদারের কাছে এবং বলে, ওনাকে বাল্যবিবাহের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিলাম বড় বাবা। সেই রাগে উনি আমায় বিয়ে করতে চাচ্ছে। এখন ওনার সাথে বিয়ে দিলে নিশ্চিত বিয়ের পর আমার খালি থাপ্পড় মারবে, তারপর আমিও মারবো তাকে, কিল ঘুষি চুলও টানবো। তখন আপনার ছেলেকে মারার কারণে রাগ করে আমাকে আর প্রতিদিন সকালে 100 টাকা করে দেবে না। এটা মেনে নেওয়ার মতো না। তার থেকে এটাই ভালো, ওনাকে আমি বিয়েই করব না। দয়া করে এখন দামানাল ভাইয়ের হাত থেকে বাঁচান আমায় প্লিজ। এই পর্যায়ে নাজিম তালুকদার ইতির এমন কথায় হেসে উঠলেন। আলবাম আবার তেড়ে এসে বলতে লাগলো, তুই বিয়ে করবি না, তোর খার করবে। ব্যাস, ইতিকে ধরার জন্য নাজিম তালুকদারের চারিদিকে ঘুরে ঘুরে দৌড়াতে লাগলো দুজনেই। নাজিম তালুকদার হকচকিয়ে দুজনে থামানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। রাগ দেখিয়ে চিৎকার করে বললেন, আলমান, থামো, দুজনেই থামো বলছি। আলবাম থেমে গেল। নিজুমের চোখে মুখে এক বিষণ্ণতা ছেয়ে আছে। হয়তো আলবামের জন্য। কিশোরী বয়সে প্রথম প্রেমের জোয়ার ছিল আলবাম, যদিও তা একপক্ষিক, তবুও সুন্দর অনুভূতি ছিল। সুন্দর নিজুমের সেই ব্যথিত দৃষ্টি খুব ভালোভাবেই লক্ষ্য করল। নিজুমের চোখ যেভাবে ব্যথায় কাঁপছিল, সেটা তাকে অস্বস্তি, ক্ষোভ আর আশঙ্কায় মিশ্র অনুভূতিতে দগ্ধ করে তুলল। আর ঠিক তখনই নিজের আবেগ সামলাতে না পেরে সুন্দর তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বলল, খামোশ! হিরোদের মতো করে এন্ট্রি নিল। তা দেখে সুন্দরের বাবা মুখ কুঁচকে বলল, তোর আবার কি হলো? এই শীত এসেছে তো তাই আর কি। সুন্দরের কথার মানে কেউ বুঝতে পারল না। শাফিন তালুকদার গম্ভীর কণ্ঠে আবার বললেন, মানে ওই আর কি, এই শীতে আমারও যদি বিয়েটা দিতেন। উপস্থিত থাকা আত্মীয় স্বজন সবাই হতবাক হয়ে গেল। এই নীরবতার মাঝে শাফিন তালুকদার ধীরে ধীরে নিজের পায়ের জুতো খুলতে খুলতে কঠোর ভারী কণ্ঠে বলল, বিয়ে করবি তাই না? ছোটাচ্ছি তোর বিয়ে করা। জুতা খোলা দেখে সুন্দর লুঙ্গি চিপে ধরে নিজের ঘরে দৌড় মারল। সুন্দরের এমন এলোমেলো দৌড় দেখে হাসতে না চেয়েও হো হো করে হেসে উঠল সবাই। নাজিম তালুকদার ইতিকে বলে, আলমানকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায় মা? আমাকে বিয়ে করে অনেক মারবে। মারবে না আম্মা জান? কথাটা বললেন ইতির ছোট চাচ্চু নাজিম তালুকদার। নাজিম তালুকদার বলে, বিয়ে করবে কি না এবার তোমার সিদ্ধান্ত।
ইতি ঢোক গিলে মাথা নিচু করে রইল। ভাবতে লাগলো বিয়ে যদি সে করতেই না চায় তাহলে কেন অন্য ছেলেদের দেখলে মুখ দিয়ে বের হয়। ছ্যাঁ, আমার বরের মতো সুন্দর কোনো ছেলেই হয় না। অন্য ছেলেদের কেন ইতি ভালোই লাগে না? তাহলে কি ইতি ভালোবাসে অ্যালবামকে? ভালোবাসা তো পরের কথা। এখন তো ইতি ভয় হলো তাকে তো বিয়ের পর অ্যালবাম মারবে খুব। ইতির নীরবতায় সম্মতির লক্ষণ ভেবে নিল প্রত্যেকেই। নাজিম তালুকদার নাইম তালুকদারকে বলে, কিরে, তোর এই মেয়েকেও বৌমা বানালাম কিন্তু। কি করবে করো তোমরা। বিধি এবার চরম বিভ্রান্তি ও আতঙ্কে সীমানায় পৌঁছালো। সে মেঝেতে হাত পা ছড়িয়ে দিয়ে পুরো দেহ নাড়াচাড়া করতে করতে হাহাকার আর শূন্য চেতনার মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, দুজনেরই বিয়ে হলে আমি কি করব? আমারও বিয়ে দিয়ে দাও বাবা, ও বড় বাবা, আমিও বিয়ে করব। আল্লাহ, এ কেমন দিন দেখাইলা আমারে, কিন্তু আমি বিয়েটা করব কারে? বিটি চরম উচ্চতর লজ্জাজনক কথা বলছে। তা আর বুঝতে বাকি রইল না ইতি ও নিধির। ভয়, লজ্জা আর আতঙ্কে শিউরে উঠল মেয়ে দুটো। আর কিছু না ভেবে বিটিকে মেঝে থেকে টেনে তুলে নিজের ঘরে দৌড় লাগালো ইতি ও নিধি। সিদ্দিকী বেগম এতক্ষণ যাবৎ নীরব হয়ে দেখে গেলেন তার মেয়েদের কাণ্ড। অবাক হবেন, হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারছে না ঠিকঠাক। কিন্তু নাজিম তালুকদার ও আলিফা বেগম হেসে উঠলেন। নাইম তালুকদার হতাশার নিঃশ্বাস ফেললেন। নাইম তালুকদারের সামনে বসা অ্যালবামকে প্রশ্ন করেন, কি এমন পরিস্থিতি হয়েছিল যা তোমাকে ইতিকে বিয়ে করতে বাধ্য করেছে? একটি ঘরে সবাই বসেছে ইতি ও অ্যালবামের বিয়ের অতীত ঘটনা নিয়ে। ঘরে উদ্গ্রীব হয়ে বসে আছে অ্যালবামের কথা শোনার জন্য। অ্যালবাম কোনো ঘোরপেশ না রেখেই বলতে লাগলো, 4 বছর আগে এসেছিলাম একটা ব্যাংক হ্যাকিং কাজে। আর্দ্রকে না বলে এসেছি। আমার জানা ছিল না যে এসব শত্রুপক্ষের একটা ফাঁদ ছিল। সেদিন শনিবার ছিল। মুখে মাস্ক পরা অবস্থায় ক্যারেট স্কুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমার গন্তব্য ছিল তার ওপাশের জঙ্গল। ঠিক সেই রাস্তাতে দেখা হলো ইতির সাথে। কাল নেগেনি চোখ দেখে চিনে ফেললো আমাকে। ব্যাস, বক বক করে মাথা খেতে শুরু করলো। নিধিও বিধিও তখন ছিল না। ইতির সাথে কথা বলার সময় শত্রুপক্ষের সব দেখছিল আর ভাবছিল যে কাল নাগিনী আমার দুর্বলতা। কাল নাগিনীর সঙ্গে কথা শেষ হলে আমি আমার কাছে চলে গেলাম। কে জানে ইতি আমার পেছনে ছিল। ব্যাস, সেখান থেকে একটা মাইক্রোবাসে তুলে নিল ইতিকে। কিছুক্ষণ পর আমাকে ফোনে মুখ বাঁধা অবস্থায় ইতির ছবি পাঠালো। তাদের শর্ত ছিল ব্যাংকের অ্যাকাউন্ট যাতে সিজ না করা হয়। ওটা একটা অবৈধ ব্যাংক ছিল। প্রচুর পরিমাণ সুদ গ্রহণ করতো তারা। যে এদিকে তুলে নিয়েছিল তার ফোন নম্বর হ্যাক করে পশ্চিমের জঙ্গলে গেলাম। তাদের সব কথা মেনে নিয়ে এদিকে ছেড়ে দিতে বললাম। কিন্তু তাদের এবার চোখ পড়লে এদের শুরুর দিকে। যেহেতু আমি একা ছিলাম তাই তারা সেটারে ফায়দা লুটবে। এদের দিকে নোংরা দৃষ্টি দেওয়া সহ্য হলো না আমার। ইচ্ছে মতো এলেমলে মারতে শুরু করলাম। তারা ছিল প্রায় 10 জন, আমি একা, তাই প্রতিহত করা কঠিন ছিল। হঠাৎ সেখানে উপস্থিত হলো সে বৃদ্ধ দাদু। আজও আমার কাছে শব্দ আসা, কারণ সেদিন হঠাৎ দাদু কোত্থেকে এলো এটা এখনো ঘুরপাক খায় আমার মাথায়। দাদু এসে আকস্মিকভাবে গুন্ডাদের মারতে মারতে বলতে লাগলেন, ইতি আমার বিবাহিত বউ। আমি প্রচুর অবাক হলাম। কিছু বুঝে ওঠার আগেই দাদু আমার দিকে রেজিস্ট্রি পেপার ও পেন ছুড়ে দিয়ে বললেন, বিয়ে করো না আলবান, সময় নষ্ট করো না। দেখিয়ে গেলাম, হঠাৎ দেখলাম দাদুর গলায় একজন লোক ছুরি ধরে বলছে, বিয়ে কর এক্ষুনি, এই মুহূর্তে, এই মেয়েটাকে। মানে এই গুন্ডার এবার এদিকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। দাদুর গলায় ছুরি ধরে রাখার দৃশ্য সহ্য হলো না। ইতির দাদু তার প্রয়োজন হওয়ায় ইতির চিৎকার করতে শুরু করলো। আমি তাদের কথা কিছুতেই শুনলাম না। এক পর্যায়ে দাদুর গলার একটি অংশ কেটে রক্ত বের হতে লাগলো। দাদু তখন করুণ স্বরে বললেন, আলবান, বিয়ে করো। এই দাদুর অনুরোধ রাখো। সে মুহূর্তের কিছু ভাবার অবকাশ ছিল না আমার। আমি রেজিস্ট্রি পেপারে সই করে দিলাম। ইতিও দাদুর এমন অবস্থা দেখে কিছু না ভেবে সই করে দিল। এবার হলো আরেকটি টুইস্ট। পুলিশের গাড়ির আওয়াজ জন্য সবাই পালাতে শুরু করলো। কিছুক্ষণ পর ঘটলো আরও একটি ঘটনা। দাদু 3 জনকে মারছে, ছুরি দিয়ে আঘাত করেছে। হতবুদ্ধি হয়ে একটি লোকের পেট থেকে হালকা ছুরিটা বের করি, কারণ তার বাচ্চার সুযোগ ছিল। ব্যাস, লোকটির পেট থেকে ছুরি বের হওয়া দেখে ইতির মনে হলো আমি একজন খুনি। মজার ব্যাপার হলো আমার হাতে থাকা ছুরিটা নিয়ে দাদুও পালালো। পুলিশ দাদুকে ধরার চেষ্টা করলো কিন্তু পেল না। পুলিশের কাছে খুনি হলো দাদু, আর ইতির কাছে খুনি হলাম আমি। ব্যাস, তখন থেকে শুরু হলো ইতির এক আতঙ্কিত মন। ঘৃণার চোখে সে দেখতে লাগলো আমাকে।
আমার কথা তার কানে গরম সীসার মতো শুনতে চাইছিল না। অনেক জোর জবরদস্তি করে বোঝালাম যাতে আমাদের বিয়ের কথা কাউকে না বলে। অনেক কষ্টে বুঝিয়ে সুস্থিরভাবে গাড়ি করে বাড়িতে পৌঁছালাম। সেদিন বাড়িতে আসা সম্ভব হতো না। পরদিনই আবার ইউএসএ চলে যাই।